আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় এর সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করব। চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন 1। এই চিত্র দেখো, দুটি চিত্র দেওয়া রয়েছে। পি চিত্রতে রয়েছে ঘাস ফড়িং এবং কিউ চিত্রতে রয়েছে একটি পাখি। ক নং প্রশ্ন কি বলেছে? শ্রেণীবিন্যাস কি? খ নং প্রশ্ন বলেছে বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়? গ নং প্রশ্ন বলেছে পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন বলেছে প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। এখন আমরা ক নং প্রশ্নটির উত্তর দেখব। ক নং প্রশ্নটি কি বলেছিল? শ্রেণীবিন্যাস কি বা শ্রেণীবিন্যাস কাকে বলে? এখানে দেখো, শ্রেণীবিন্যাস কি বা শ্রেণীবিন্যাস কাকে বলে? একের ক নং উত্তর। প্রাণীদের আকৃতি ও প্রকৃতিগত বিভিন্ন বৈশিষ্ট্যাবলীর সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন বর্গ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি স্তরে বিন্যস্ত করার পদ্ধতিকে প্রাণী শ্রেণীবিন্যাস বলে। প্রাণী শ্রেণীবিন্যাস যদি আমরা করি তাহলে আমাদেরকে কি করতে হবে? বিভাগ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এভাবে স্তরে স্তরে বিন্যস্ত করতে হবে। এই স্তরে স্তরে বিন্যস্ত করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। এখন আমরা খ নং উত্তর দেখব। খ নং প্রশ্ন কি বলেছে? বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়? খ এর উত্তর। একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা দ্বিপদ বিশিষ্ট হয়। এই নামকরণকে বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ বলে। জীবের প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করতে এ নামকরণ করা হয়। এ নামের প্রথম অংশ গণ এবং পরের অংশ প্রজাতি। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। এই যে কোশ্চেনের উত্তরগুলো আমরা দেখছি, এগুলো আমরা যখন প্রথম অধ্যায় রিডিং পড়েছিলাম তখনই এই কথাগুলো লেখা ছিল। আমরা বই থেকেও এই উত্তরগুলো লিখতে পারি। আমি এখানে হ্যান্ড নোট আকারে দিয়েছি, তোমরা বই থেকে নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারবে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স। একের গ এর প্রশ্ন হচ্ছে পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো। আমরা পি প্রাণীটি দেখেছি একটি ঘাস ফড়িং। ঘাস ফড়িং যেহেতু একটি পোকা বা ইনসেক্ট, তাহলে এটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন আমরা উত্তর দেখব। গ এর উত্তর। পি প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য হল সন্ধিযুক্ত উপাঙ্গ, দেহ তিনটি অঞ্চলে যেমন মস্তক, বক্ষ ও উদরে বিভক্ত। নরম দেহ কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। এদের দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। ম্যালপিজিয়ান নালিকা নামক রেচনাঙ্গ বিদ্যমান। উপরোক্ত বৈশিষ্ট্যগুলো পি চিত্রের প্রাণীতে পাওয়া যায়। আমরা যখন আর্থ্রোপোডা পর্বের প্রাণীর স্বভাব, বাসস্থান এবং সাধারণ বৈশিষ্ট্য পড়েছি তখন দেখেছি যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পুঞ্জাক্ষী, অ্যান্টেনা থাকে, রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত, ম্যালপিজিয়াম নালিকা নামক রেচনাঙ্গ বিদ্যমান। এদের দেহকে তিনটি খণ্ডে মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত করা যায়। তাহলে এভাবে লিখব, উপরোক্ত বৈশিষ্ট্যগুলো পি চিত্রের প্রাণীতে পাওয়া যায়।
সেজন্যে পি চিত্রের প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের এবং ইনসেক্টা শ্রেণীর প্রাণী। এখন আমরা ঘ নং প্রশ্নের উত্তর দেখব। একের ঘ নং প্রশ্নটি বলেছে প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। একের ঘ এর উত্তর, পি এবং কিউ চিত্রের প্রাণী দুটি হল ঘাসফড়িং ও পাখি। প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ নিচে বিশ্লেষণ করা হলো। পি চিত্রের প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি একটি অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহ, মস্তক, বক্ষ, উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত। দেহ কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। এদের দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। এদের দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। রক্তে কোনো হিমোগ্লোবিন থাকে না। এরা তৃণভোজী প্রাণী। অন্যদিকে কিউ চিত্রের প্রাণীটি করোটা পর্বের পক্ষীকুল শ্রেণীর অন্তর্ভুক্ত। পক্ষীকুল শ্রেণীর বৈশিষ্ট্য কি? পক্ষীকুল বলতে এখানে পাখির বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। দেহ পালকে আবৃত। এদের দুটি পা, দুটি ডানা এবং চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে। এদের হাড় শক্ত, ফাঁপা ও হালকা। উষ্ণ রক্তের প্রাণী। এখানে উষ্ণ রক্তের প্রাণী দুইবার লেখা হয়েছে, তোমরা একটি লাইন কেটে দিবে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজেই উঠতে পারে। এদের রক্তে হিমোগ্লোবিন থাকে। পি চিত্রের প্রাণী ছিল ঘাসফড়িং, আর ঘাসফড়িং এর রক্তে হিমোগ্লোবিন থাকে না, বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের শরীরে হিমোগ্লোবিন থাকে না, বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তে কোনো হিমোগ্লোবিন থাকে না। এরা পতঙ্গভুক প্রাণী। যেহেতু কিউ চিত্রের প্রাণীটি একটি পাখি, আমরা জানি পাখি পোকামাকড় খেয়ে থাকে। পতঙ্গভুক বলতে বোঝানো হয়েছে যে সকল প্রাণী পতঙ্গ বা পোকামাকড় খেয়ে থাকে। চিত্রে প্রাণী দুটির তুলনামূলক বৈশিষ্ট্য থেকে এটি প্রতীয়মান হয় যে এদের গঠনগত, পর্ব ও শ্রেণীগত পার্থক্যের কারণেই প্রাণী দুটিকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। এভাবে করে আমরা ঘ নং প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে লিখব। এখন আমরা সৃজনশীল 2 নং প্রশ্নটি দেখব। সৃজনশীল 2 নং প্রশ্ন কি বলেছে? রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলল। একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ, চক্ষু ও দেহাবরণ পর্যবেক্ষণ করল। পরবর্তীতে সে তার পুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল। ক নং প্রশ্ন বলেছে ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? খ বলেছে মানব দেহের নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন বলেছে রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। ঘ বলেছে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য কেন প্রয়োজন বিশ্লেষণ করো। ক নং প্রশ্ন বলেছে ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? ফিতাকৃমি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। 2 এর খ নং প্রশ্ন কি বলেছে? মানব দেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। খ এর উত্তর, নটোকর্ড নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। মানব দেহের পৃষ্ঠদেশের মাঝ বরাবর নটোকর্ড অবস্থান করে।
শুধু ভ্রূণীয় অবস্থায় বা সারা জীবন কোনো প্রাণীর দেহে নটোকর থাকতে পারে। মানব দেহে নটোকর শুধু ভ্রূণীয় অবস্থায় থাকে। পরবর্তীতে এটি মেরুদণ্ডে পরিণত হয়। এটি হচ্ছে 2-এর খ নং প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব 2-এর গ নং প্রশ্নের উত্তর। গ নং প্রশ্নটি কি বলেছে? রাহাতের পর্যবেক্ষণের আলোতে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। রাহাতের গায়ে বসা প্রাণীটি ছিল মশা। মশাকে পর্যবেক্ষণ করলে এদের দেহকে মস্তক, উদর ও বক্ষ এই 3 অংশে বিভক্ত করা যায়। তোমরা মস্তক, বক্ষ, উদর এভাবেও লিখতে পারো। এদের পা সন্ধিযুক্ত এবং দেহে 2 জোড়া ডানা বিদ্যমান। মাথায় পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এখন দেখো, এই যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো কোন পর্বের সাথে মিল হচ্ছে? আমরা 1 নং সৃজনশীলে দেখেছি যে পি চিহ্নিত চিত্রটি কোন পর্বের ছিল? আর্থ্রোপোডা। এবং আর্থ্রোপোডার যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে এসেছি এবং এখানে মশার যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম, এগুলো কিন্তু একই। আমরা বলতে পারি যে মশা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন দেখো, এসব বৈশিষ্ট্য থেকে বলা যায় প্রাণীটি কি? অমেরুদণ্ডী প্রাণী। এটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। কেননা ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের দেহের যে সকল বৈশিষ্ট্য থাকে রাহাতের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা প্রাণীটিও সেসব অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে। এভাবে আমরা বলতে পারি রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এভাবেও বলতে পারি যে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণী, যেহেতু এখানে বলেছে যে কোন শ্রেণীর প্রাণীটির শ্রেণীগত অবস্থান আলোচনা করো, তাহলে এই শ্রেণী হচ্ছে ইনসেক্টা শ্রেণী। আর যদি পর্ব বলি, পর্ব হচ্ছে আর্থ্রোপোডা পর্ব। আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর প্রাণী। এখন আমরা 2-এর ঘ নং প্রশ্নের উত্তরটি দেখব। ঘ নং প্রশ্ন কি বলেছে? ঘ নং প্রশ্ন বলেছে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো। এখন দেখো ঘ-এর উত্তর। শ্রেণীবিন্যাসের সাহায্যে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে, অল্প পরিশ্রমে ও অল্প সময়ে জানা সম্ভব। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। রাহাত প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে এই শ্রেণীর অন্তর্গত উপকারী ও অপকারী প্রাণী চিহ্নিত করতে পারবে। এই কারণে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন। শুধু রাহাতের জন্য না, আমাদের জন্যও প্রয়োজন। এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।